আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য আজকে আমার রিসার্চ মেথোডোলজি কোর্সের প্রথম চ্যাপ্টারের উপর আলোচনা থাকবে। তোমরা সকলে মন দিয়ে এই আলোচনাটি শুনবে এবং আমি যে সমস্ত পয়েন্টসগুলো আলোচনা করব এবং যে এরিয়াগুলো আমি কভার করেছি এখানে ইয়েলো মার্কিং করে দেওয়া হয়েছে। তোমরা সুন্দর করে সেই বিষয়গুলো পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং তার সাথে সাথে অতিরিক্তভাবেও তোমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তোমরা তোমাদের রিসার্চ মেথোডোলজির কোর্সটাকে কমপ্লিট করে নিতে পারো। তো আমি প্রথমে একটু এই বইয়ের কি কি চ্যাপ্টারগুলো আমরা কভার করছি সে বিষয়ের সম্পর্কে আমি একটু ধারণা দেই। তোমরা টেবিল অফ কন্টেন্টে চলে যাও। টেবিল অফ কন্টেন্টে আমরা বেশ অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে থেকে বেছে 8টি চ্যাপ্টার আমি সিলেক্ট করে নিয়েছি। তার 1 নম্বর চ্যাপ্টার রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ইন্ট্রোডাকশন, 2 নম্বর ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম, 3 নম্বর চ্যাপ্টার রিসার্চ ডিজাইন, 4 নম্বর চ্যাপ্টার স্যাম্পলিং ডিজাইন, 6 নম্বর চ্যাপ্টার মেথডস অফ ডেটা কালেকশন, chapter 8 sampling fundamentals, chapter 11 analysis of variance and covariance, and finally chapter 14 interpretation and report writing. তো যদিও এখানে আমি 15টা চ্যাপ্টারের মধ্যে থেকে 8টা চ্যাপ্টারকে বেছে নিয়েছি জাস্ট তোমাদের রিসার্চ মেথোডোলজি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য। এর মধ্যে কিছু অংশ আমরা স্ট্যাটিস্টিক্স থেকে শিখেছি এবং আরও কিছু অংশ আছে যেগুলো তোমরা হয়তো এমবিএতে আরও হায়ার স্টাডিজের যখন সরাসরি রিসার্চের সাথে সম্পৃক্ত থাকবে তখন সেগুলো সম্পর্কে তোমরা আরও ধারণা পেয়ে যাবা। তবে মূল আলোচনাতে আমরা রিসার্চের কিছু বেসিক স্টাডিজ সম্পর্কে ধারণা নিব এবং কিছু টপিক নিয়ে আমরা ডিসকাশন করব এবং তোমরা কিছু টপিকের উপর স্টাডি করবে যেখানে তোমরা রিসার্চের বিভিন্ন অ্যানালাইসিস এবং অ্যানালিটিক্যাল প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। তাহলে আমরা আজকে আমাদের মূল আলোচনায় আসি। প্রথম টপিক হচ্ছে মিনিং অফ রিসার্চ। তো রিসার্চ শব্দের বাংলা আমরা সকলেই জানি, রিসার্চ অর্থ গবেষণা। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায়? গবেষণা, যেটা আমরা ছোটবেলা থেকে কিন্তু মোটামুটি একদম মুখস্থ, ঠোঁটের আগাতে আছে আমাদের সবার। তো এটাও কিন্তু আমরা জানি যে গবেষণা অর্থ মানে কি? গরু খোঁজা। তো গরু খোঁজা শুধু কি খুঁজলেই হবে? গরুটাকে তো পেতে হবে, তো খোঁজার মতন খুঁজতে হবে। তার জন্য আমাদের কি দরকার? কিছু সিস্টেমেটিক অ্যাপ্রোচ দরকার। তো এই অ্যাপ্রোচগুলো কি হতে পারে? যে প্রথমত তুমি কিন্তু যদি মনে করো যে তোমার গরুটা হারিয়ে গিয়েছে, তাহলে এখন এটাকে আমরা খুঁজে বের করতে চাই, তাহলে কি রাস্তার উপর দাঁড়ায় একটা প্ল্যাকার্ড টাঙ্গায় আমরা গরুটা ছবি নিয়ে দাঁড়ায় যাব যে এই গরুটা হারিয়ে গেছে, আমাকে এর সন্ধান দিন, ফেসবুকে বিজ্ঞাপন দিব। তো এগুলো হচ্ছে এখন বর্তমানে আমাদের আল্ট্রা মডার্ন যুগের চিন্তা ভাবনা। কিন্তু আমরা যদি পদ্ধতিগতভাবে যদি আমরা গরুটাকে খুঁজে বের করতে চাই তাহলে আমাদের আরো কিছু স্পেসিফিক ইনফরমেশন এক্ষেত্রে দরকার। যেমন যদি আমি ডোর টু ডোর যদি আমি এখানে সার্চ করি, আমরা বিভিন্ন বাজার এলাকায় যাব, বিভিন্ন মানুষজনের কাছে যাব এবং গরুটা সম্পর্কে তথ্য আমরা দিব যে গরুটা কিরকম দেখতে, গরুটার বয়স কিরকম, গরুটার কালার কিরকম, তার দাঁত আছে কিনা, ঠিক আছে, তার শিং আছে কিনা, থাকলে কত বড়, তারপরে সেটা শান্ত স্বভাব নাকি চঞ্চল স্বভাবের, এরকম। এখন শুধুমাত্র কি মানুষের বাসা বাড়িতে গিয়ে খুঁজলে হবে? এটা পার্শ্ববর্তী কোনো জঙ্গলের দিকে চলে যেতে পারে অথবা অন্য কোনো ফসলের মাঠে গিয়ে ফসল নষ্ট করতে পারে, অথবা কোনো ব্যক্তির হয়তো জমি বা ফসল নষ্ট করতেছে, সে কিন্তু সেটাকে আটকিয়ে রাখতে পারে অথবা কোনো খোয়াড়ে দিয়ে রাখতে পারে।
অথবা আমরা আরো যদি মানে এই সমস্ত তথ্য থেকে যদি শিওর হতে না পারি, তাহলে আমরা কি করব, যে এলাকায় কোনো চোরের উপদ্রব হয়েছে নিশ্চয়ই, তাহলে সেই চোরটাকে আমরা তখন খুঁজে বের করব, তাহলে আমাদের গরু আমরা সন্ধান পাবো। তো এই তো গেল গরু চোরের মতন একটা বিষয় নিয়ে আমরা হয়তো রিসার্চের মতন একটা মানে বেশ বড় একটা বিষয়কে উপস্থাপন করছি। তো এমনি কিন্তু এই কথাটা চলে আসেনি। এই গরু চুরি বিষয়টা থেকে কিন্তু বা গরু খোঁজার বিষয়টা থেকে কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে রিসার্চের গবেষণা শব্দটির সাথে কিন্তু পরিচিত। তো এইটা থেকে কিন্তু আমাদের ধারণা নিতে হয় যে আসলে রিসার্চের যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা কি। তাহলে আমরা এখানে মিনিং অফ রিসার্চের প্রথম যে লাইনটা লেখা আছে সেখান থেকে আমরা এই আইডিয়াটা নিই। বলা হয়েছে কি যে রিসার্চ ইন কমন পারলেন্স রেফার্স টু এ সার্চ ফর নলেজ, অর্থাৎ আমরা কোনো নতুন কোনো জ্ঞান সম্পর্কে কিন্তু আমরা এখানে আইডিয়া নিচ্ছি। তো তোমাদেরকে একটা জ্ঞান দিই, যেমন তুমি বাসায় থাকো, মেসে থাকো, আমাদের প্রতিদিনের খাবার দাবার জন্য কিন্তু আমরা শাকসবজি, ফলমূল এই সমস্ত কিছু আমরা বাজার করে থাকি। তো এই বাজার করা বিষয়টা যেমন খুবই সহজ, শাকসবজি নিয়ে এসে সেটাকে কেটে ধুয়ে রান্না করাটাও কিন্তু খুবই সহজ বিষয়। কিন্তু এখন আমাদের বর্তমান সমসাময়িক পরিস্থিতি কিন্তু সেই বিষয়টাকে আর একটু জটিল করে দিয়েছে। কেন জটিল? যে আমরা বাজার করে নিয়ে আসতেছি, আমাদের কাঁচা বাজারের মধ্যে কিন্তু ফলমূলের, শাকসবজিতে কি থাকতে পারে, বিভিন্ন তোমার জীবাণু থাকতে পারে, অথবা সেগুলো কিন্তু ফরমালিন অথবা বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত অবস্থায় থাকতে পারে। বর্তমানে শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কীটনাশক অথবা বিষের প্রয়োগ করা হয়, যেটা আমাদের শাকসবজির সাথে কিন্তু শরীরে প্রবেশ করছে। তো সুতরাং এইটাকে আমাদের কি করতে হবে, জীবাণুনাশক করতে হবে। তো এই জীবাণুনাশক করার জন্য এটা চিন্তা ভাবনা করে বা রিসার্চ করে কিন্তু একটা কোম্পানি তারা একটা প্রোডাক্ট উদ্ভাবন করেছেন। সেই প্রোডাক্টটা আমি এখানে তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাচ্ছি, একটু জুম করে দেখাই, যে পোনাভা ক্লিন আভা ন্যাচারাল ওয়াশ ফর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। এটাকে 30 মিনিট কাঁচা শাকসবজি, ফলমূল এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। ফল ও শাকসবজি বাহ্যিক ক্ষতিকর কেমিক্যাল দূর করে। 30 মিনিট যদি ভিজিয়ে রাখা হয়, তাহলে এই প্রোডাক্টটির বলতেছে কি যে সেটা যে ক্ষতিকর যে কেমিক্যাল গুলো আছে সেই কেমিক্যাল গুলো এখান থেকে দূর হয়ে যাবে। তো এই যে আমাদের কিন্তু এই ধরনের কোনো প্রোডাক্টের চাহিদা কিন্তু আমাদের এতদিন ছিল না, কিন্তু যখন থেকে আমরা করোনা ভাইরাস বা এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কিত বিভিন্ন সমস্যার সাথে যখন আমরা চলছি, তখন আমাদের কিন্তু এই থেকেও কিন্তু আমাদের পরিত্রাণের প্রয়োজন আছে। তো এই পরিত্রাণের প্রয়োজন থেকেই দেখা যাচ্ছে যে একদল গবেষক তারা এই প্রোডাক্টটিকে উদ্ভাবন করেছেন আমাদের শাকসবজি, ফলমূল এগুলো কেমিক্যাল মুক্ত করা বা ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু মুক্ত করার জন্য। তাহলে প্রথম কথাটাই কিন্তু আমরা এখানে দেখতেছি যে রেফার্স টু সার্চ ফর নলেজ, তার মানে কি যে নতুন কোনো কিছু আমরা যখন এই ক্ষেত্রে উপস্থাপন করি বা খুঁজে বের করার চেষ্টা করি। দেন পরের শব্দ সেন্টেন্সটি কি বলা হয়েছে, অন ক্যান also define research as a scientific and systematic search for pertinent information on a specific topic। তার মানে আমরা কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে যদি আমরা কাজ করি, তাহলে সেই টপিকের সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচগুলো কি, সেই টপিকের জন্য নলেজ সার্চিং এর যে প্রসিডিউরটা সেটা অবশ্যই কি হতে হবে, সিস্টেমেটিক হতে হবে এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচের মাধ্যমে সেটাকে সলিউশন করতে হবে। তাহলে আমরা যদি টপিকের কথাই বলি, তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল উপস্থাপন করলাম, যেটাকে আমরা বলছি কি রিসার্চ প্রবলেম, দ্য রোল অফ দ্য কল সেন্টার ইন কাস্টমার স্যাটিসফ্যাকশন ইন অর্গানাইজেশন এক্স। তো এটা কিন্তু একটা স্পেসিফিক টপিক। তাহলে টপিকটার মধ্যে থেকে আমরা কিন্তু প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারছি কিনা।
তাহলে এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে কল সেন্টারের ভূমিকা কিসের জন্য? কাস্টমার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে। তা আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু এখন মোটামুটি সার্ভিসিং এর বিষয়টা যদি এনশিওর করতে চাই, তাহলে সার্ভিসিং এর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেই প্রোডাক্ট সম্পর্কে যে কোনো সমস্যায় কাস্টমারকে সহযোগিতা করা। তো সুতরাং এখানে আমরা টেলিকমিউনিকেশন মিডিয়ামকে ইউজ করে কিন্তু হচ্ছে এই সার্ভিসটাকে দিয়ে থাকি। সুতরাং এটাকে আমরা বলছি কি কল সেন্টার। যে কল সেন্টারে কাস্টমাররা কল করবে, তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইবে এবং সেই সম্পর্কে কাস্টমারকে তারা কতটুকু সহযোগিতা করতে পারছে, এই ক্ষেত্রে কাস্টমার তারা সহযোগিতা পেয়ে তারা স্যাটিসফাইড কিনা। তাহলে কাস্টমারের স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে কল সেন্টারের ভূমিকা, এটা একটা অর্গানাইজেশনের উপরে যদি আমরা স্টাডি করি, তাহলে সেই স্টাডি থেকে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো দিয়ে কিন্তু আমরা একটা ডিসিশনে পৌঁছাতে পারবো যে আদৌ সে কল সেন্টার কোনো ভূমিকা রাখছে কিনা, অথবা সেক্ষেত্রে আরো কোনো মানে সার্ভিস এনশিওর করার জন্য অন্য কোনো পদক্ষেপের প্রয়োজন আছে কিনা। যে শুধু কল সেন্টার থাকলেই হবে না, সার্ভিসটাকে এনশিওর করার জন্য ট্রেন্ড স্টাফ দরকার বা ট্রেন্ড ম্যাটেরিয়াল তোমার হচ্ছে অ্যাভেলেবল ম্যাটেরিয়াল দরকার এবং প্রম্পট সেটা সলিউশন দরকার, ঠিক আছে। এবং অবশ্যই এমপ্লয়ীদের তাদের হচ্ছে মানে সুন্দরভাবে সেই বিষয়টিকে সমাধান দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নলেজ দরকার। তাহলে এখানে আমরা দুই ধরনের ভেরিয়েবল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেকশন হয়েছে কল সেন্টার, আর একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাস্টমার স্যাটিসফ্যাকশন। তাহলে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে কিন্তু আমরা সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক ওয়েতে আমরা এই প্রবলেমটা সলিউশন আমরা নিতে পারবো। তাহলে আমাদের পরবর্তী ডেফিনেশনে যে কথাটা বলা হয়েছে, দ্য অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি অফ কারেন্ট ইংলিশ lays down the meaning of research as a careful investigation or inquiry, especially through search for new facts in any branch of knowledge. এখানে যেহেতু ডিকশনারি মিনিং এর মাধ্যমে এখানে আমরা ডেফিনেশনটা পেয়েছি, এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানে সব শেষের যে শব্দটা বলা হয়েছে কি এনি ব্রাঞ্চ অফ নলেজ। তার মানে কি আমাদের নলেজের কিন্তু কোনো নির্দিষ্ট এরিয়া নাই, যে যার এরিয়া থেকে কিন্তু তারা তাদের জন্য সমৃদ্ধ হওয়ার চেষ্টা করে, ঠিক আছে। আমরা মূলত যেমন বিজনেস এরিয়াটাকে যদি আমরা কভার করতে চাই, তাহলে বিজনেসের কোন এরিয়াটাকে আমরা মানে ইগনোর করতে পারবো? এমন কোন এরিয়া কি আছে যেটাকে আমাদের ইগনোর করার কোনো সুযোগ আছে? আমরা বিজনেসের হলেও কিন্তু আমাদেরকে অনেক সময় আর্কিওলজি, সোসিওলজি, তারপরে তোমার ইকোনমিক্স, তারপরে আমরা যদি বলি যে ফার্মাসিউটিক্যাল এবং হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছু কিন্তু আমাদের এরিয়াতে কিন্তু চলে আসে। আমরা কিন্তু কাউকেই কিন্তু ইগনোর করতে পারবো না। যেমন বর্তমানে এই যে ভ্যাকসিন, এটা তো আমাদের একটা ফার্মাসিউটিক্যাল একটা প্রোডাক্ট, বায়োলজিক্যাল একটা জীবাণুকে নিয়ে কিন্তু একদল গবেষক তারা কিন্তু গবেষণা করে যাচ্ছে। আবার এদিকে বিজনেস যারা সেক্টরে যারা কাজ করছে, তারা কিভাবে ভ্যাকসিনটাকে প্রপারলি মার্কেটে অ্যাভেলেবল করা যায়, ঠিক আছে, তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু গবেষণা করে যাচ্ছেন। যে চাহিদা মার্কেটের ইকোনমিক্স এর মতন যদি আমরা বলি, সাপ্লাই এবং ডিমান্ডের যে বিষয়টা সেটা কিন্তু এই ক্ষেত্রে চলে আসছে। এর সাথে কোন দেশের জনসংখ্যা কি পরিমাণ, তাদের আর্থিক অবস্থা কেমন, তাদের হচ্ছে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ গুলো কেমন, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। সুতরাং এখানে আমরা বলতে পারি কি এনি ব্রাঞ্চ অফ নলেজ। তাহলে এই ব্রাঞ্চ অফ নলেজের মধ্যে দিয়ে কিন্তু আমরা রিসার্চের প্রত্যেকটা এরিয়াকে কিন্তু আমরা কভার করতে পারবো। এবং ফাইনালি এখানে আমি হাইলাইট করে দিয়েছি, তোমরা হাইলাইট কৃত অংশগুলো অবশ্যই দেখবা সুন্দর করে। তারপরে এখানে আমরা একটা ডেফিনেশন, ক্লিফোর্ড উডি রিসার্চ comprises defining and redefining the problems, formulating hypotheses or suggested solutions, collecting, organizing and evaluating data, making deductions and reaching conclusions, and at last
carefully testing the conclusions to determine whether they fit the formulating hypothesis. যেমন এখানে ক্লিফোর্ড উডি তিনি কিন্তু পুরো রিসার্চ প্রসিডিউরটাকে কিন্তু এখানে তার ডেফিনিশনের মাধ্যমে উপস্থাপন করেছেন। তাহলে আমরা প্রসিডিউরটাকে যদি আমরা দেখি, প্রথমত বলছি কি যে ডিফাইনিং এন্ড রিডিফাইনিং প্রবলেম। আমরা আগে এরিয়াটাকে নির্দিষ্ট করব, তারপরে কি করব ফর্মুলেটিং হাইপোথেসিস অর সাজেস্টেড সলিউশন। দেন আমাদের হচ্ছে কি যে আমরা অ্যাকচুয়ালি কি চাই, কোনটাকে আমরা প্রমাণ করতে চাচ্ছি, কোন বিষয়বস্তুটাকে আমাদের প্রমাণ করতে চাচ্ছি সে বিষয়ে একটা হাইপোথেসিস ডেভেলপ করা, এবং এর জন্য আমাদের ডাটা কালেকশন করতে হবে, সেগুলোকে অর্গানাইজ করতে হবে এবং এগুলোকে যথাযথভাবে ইভালুয়েট করতে হবে। এবং তারপরে সেটা কি করতে হবে, সবগুলো ডাটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না, আমাদেরকে তোমার ডাটা যাচাই বাছাই করতে হবে, স্যাম্পলিং প্রসিডিউর এখানে নির্ধারণ করতে হবে, এবং তারপরে সেগুলোকে আমরা প্রপারলি ক্যালকুলেশনের মাধ্যমে আমরা একটা ফাইনালি রেজাল্ট পাবো, এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা কনক্লুশন নির্ধারণ করব। এবং সেই কনক্লুশন নির্ধারণের পরে আমরা নির্ধারণ করব আমাদের যে হাইপোথেসিস নির্ধারণ করেছিলাম সেটা কতটুকু অ্যাকসেপ্টেড হয়েছে নাকি রিজেক্টেড হয়েছে, এবং আমাদের রিসার্চে সঠিকভাবে এগিয়েছে কিনা সেই বিষয়টাকে আমরা ফাইনাল করতে পারবো। ধন্যবাদ। তোমাদের সবাইকে আবারও স্বাগতম। এই পর্যন্ত আলোচনায় আমরা রিসার্চ সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছি। এখন ওভারঅল ডিসকাশনের উপরে আমরা একটা ছোট করে ডেফিনিশন দেখব। এখানে রিসার্চকে শর্টলি বলা যেতে পারে দ্য সার্চ ফর নলেজ থ্রু অবজেক্টিভ অ্যান্ড সিস্টেমেটিক মেথড অফ ফাইন্ডিং সলিউশন টু এ প্রবলেম ইজ রিসার্চ। তার মানে এখানে আমার রিসার্চের জন্য কিন্তু একটা ডেফিনিট অবজেক্টিভ থাকবে, এবং সেই অবজেক্টিভটাকে অ্যাটেন্ড করার জন্য আমরা কিছু সিস্টেমেটিক মেথড আমরা ফলো করব, যেটা আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত সলিউশনের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা ডেফিনেশন সংক্রান্ত আলোচনা এখানে শেষ করলাম। এখন আমরা ওভারঅল এই রিসার্চ সম্পর্কে একটা ইলাবোরেশন দেখে নিই। রিসার্চকে যদি আমরা ফুল ইলাবোরেট করি, রিসার্চের বানান হচ্ছে RESEARCH, রিসার্চ। R equals to rational ways of thinking, that is you have to think rationally. Then E stands for expert and exhaustive treatment. এটা আগে বলেছিলাম যে এই কাজটা খুব যাকে তাকে দিয়ে হবে না, যারা এই ক্ষেত্রে এক্সপার্ট এবং যাদের চিন্তা শক্তি এবং যাদের নির্দিষ্ট এরিয়ার উপরে ভালো নলেজ আছে তারাই কিন্তু রিসার্চের এক্সপার্ট হিসেবে কিন্তু কাজ করবেন। S equals to search for solution, E equals to exactness, A equals for analytical analysis of adequate data. সুতরাং ডেটা গ্যাদারিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং এটা ডেটার অ্যাকোমোডেশনের উপরে কিন্তু হচ্ছে এটার অ্যানালাইসিস প্যাটার্নটা নির্ভর করে। সুতরাং আমি কোন মেথডের ডেটাকে কালেকশন করব সেটা আমার কিন্তু প্রাথমিকভাবেই নির্ধারণ করে নিতে হবে, এবং কি কি অ্যানালাইসিস করব সেটাও কিন্তু আমার ডেটার কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। আর ইকুয়ালস টু রিলেশনশিপ অফ ফ্যাক্টস, যেটা আমি ডেটার উপরে কিছুক্ষণ আলোচনা করলাম। সুতরাং এখানে রিলেশনশিপ অফ ফ্যাক্টস, দ্যাট ইজ আমার সলিউশনটা আমি কি চাচ্ছি সেই সলিউশনটাকে রিলেট করা, আমার ডেটার কোয়ালিটি এবং ডেটার যে অ্যাভেলেবিলিটির উপরে কিন্তু আমার রিসার্চের বিভিন্ন বিষয়ের সাথে আমি সম্পৃক্ত করতে পারবো। C equals to careful recording or critical observation or constructive attitude. সুতরাং আমার প্রত্যেকটা আইটেমেরই কিন্তু এখানে আমার ইন্ডিভিজুয়াল রেকর্ড বা সেখানে প্রত্যেকটা ইনফরমেশনকে আমি কিন্তু খুব ক্রিটিক্যালি অবজার্ভ করব, এবং সেটার সম্পর্কে আমার একটা কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড থাকবে। সবকিছু কিন্তু একটু সমানভাবে
গুরুত্ব দিয়ে আমাকে দেখতে হবে। ফর অনেস্টি আর হার্ড ওয়ার্ক, অর্থাৎ রিসার্চারকে তার এথিক্যাল যে প্রিন্সিপালস গুলো আছে রিসার্চের ক্ষেত্রে সেগুলো সবগুলোই 100% এনশিওর করতে হবে। তিনি এথিক্যাল কোনো ডিসঅর্ডার হন এই ধরনের কোনো বিষয়কে কখনোই প্রাধান্য দিবেন না, এবং অর্থাৎ অন্য রিসার্চকে নিজের রিসার্চ বলে চালিয়ে দেওয়া, অন্যের ডেটাকে দেখা যাচ্ছে যে তিনি 6 মাস 1 বছর ধরে সেই ডাটা কালেকশন করেছেন, তিনি রাতারাতি এক ক্লিকে সেই ডাটাকে নিজের ডাটা হিসেবে চালিয়ে দিচ্ছেন, এই ধরনের কোনো অন্যায় বা চুরি কখনোই রিসার্চ সাপোর্ট করে না। এবং যে ক্ষেত্রে প্রাইভেসি সিক্রেসি মেনটেন করা উচিত সেক্ষেত্রে সেই ধরনের নীতিগুলোকে মেনটেন করে কিন্তু রিসার্চ করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে রিসার্চারের অনেস্টি এবং এই ক্ষেত্রে অনেকাংশেই রেসপন্ডেন্টেরও কিন্তু অনেক ভূমিকা আছে। তিনি যখন রেসপন্ড করবেন তখন কিন্তু তিনি সঠিক তথ্যটাকেই রিসার্চারের কাছে উপস্থাপন করবেন। দ্যাট ইজ উভয় পক্ষের কিন্তু এক্ষেত্রে ডাটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এবং সেগুলোকে অ্যানালাইসিসের ক্ষেত্রে 100% অনেস্টি এবং হার্ডওয়ার্কের উপস্থাপন কিন্তু প্রয়োজন আছে। নেক্সট টপিকে আমরা আলোচনা করছি অবজেক্টিভস অফ রিসার্চের। অবজেক্টিভ এখানে ফলো করা হয়েছে, তার 1 নম্বর হচ্ছে টু গেইন ফ্যামিলিয়ারিটি উইথ এ ফেনোমেনন অর টু অ্যাচিভ এ নিউ ইনসাইট ইনটু ইট, যেটাকে আমরা বলছি এক্সপ্লোরেটরি বা ফর্মেটিভ রিসার্চ। অর্থাৎ আমরা যদি কোনো নতুন কোনো ঘটনাকে আমরা উন্মোচন করতে চাই, সেটা সম্পর্কে জানতে চাই, এই ধরনের কোনো রিসার্চকে অ্যানালাইসিস করাটাই বলা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ। 2 নম্বরে বলা হয়েছে টু পোর্ট্রে অ্যাকুরেটলি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, সিচুয়েশন অর এ গ্রুপ, যেটাকে আমরা সহজ ভাষায় বলছি ডেসক্রিপটিভ রিসার্চ। অর্থাৎ আমরা যদি নির্দিষ্ট কোনো একটা গ্রুপকে যদি রিপ্রেজেন্ট করি তবে তার যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোর যে অ্যানালাইসিস প্যাটার্নকে উপস্থাপন করা হয় সেটাকে আমরা বলছি ডেসক্রিপটিভ রিসার্চ। আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে একটা টেবিল 1 এ বলা হয়েছে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ রেসপন্ডেন্ট। এখানে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স 5টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, যেমন জেন্ডার, এজ, ম্যারিটাল স্ট্যাটাস, বার্থ প্লেস এবং এডুকেশনাল লেভেল। আমরা উদাহরণ হিসেবে এজ কে দেখছি 3টা সাব ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, যেখানে 150 জনের রেসপন্ডেন্টকে এখানে ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ আকারে উপস্থাপন করা হয়েছে। তো এইভাবে সাধারণত ডেসক্রিপটিভ রিসার্চ স্টাডিজ গুলো কন্ডাক্ট করা হয়ে থাকে। 3 নম্বর অবজেক্টিভে বলা হয়েছে টু ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি উইথ হুইচ সামথিং অকার্স অর উইথ হুইচ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সামথিং এলস, যেটাকে আমরা বলছি ডায়াগনস্টিক রিসার্চ। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রবলেম আইডেন্টিফাই করা এবং কজ এবং ইফেক্ট রিলেশনশিপটাকে এই ধরনের স্টাডিজ এর মাধ্যমে এনশিওর করা হয়ে থাকে। ফাইনালি হাইপোথেসিস টেস্টিং, যে স্টাডিজ এর মাধ্যমে সাধারণত হয়ে থাকে, এই ক্ষেত্রে আমরা সাধারণত কজের রিলেশনশিপ নির্ধারণ করে থাকি বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে।